আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তুরস্ককে যখনই ইসরায়েলের জন্য হুমকি হিসেবে দেখা গেল, তখনই ইসরায়েল কোমর বেঁধে নেমে পড়ল। সঙ্গে সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী ও সাইপ্রাসের প্রধানমন্ত্রী এবং সাইপ্রাসের প্রেসিডেন্টকে ইসরায়েলের ডেকে পাঠানো হলো। আপনার স্ক্রিনে তাদের দেখা যাচ্ছে। এই দুই দেশ, গ্রিস ও সাইপ্রাস, যারা তুরস্কের কট্টর শত্রু, ইসরায়েল তাদের সঙ্গে হাত মিলিয়েছে। এটাই প্রমাণ করে যে কোনো ছোট দেশ হলেও ইসরায়েল একা তার সঙ্গে লড়তে পারে না, তাদের দল বা জোট দরকার হয়। এখন এই তিন দেশ একসঙ্গে একটি বিবৃতি দিয়েছে, যেখানে নেতানিয়াহু এরদোয়ানের নাম না নিয়েই বলেছেন, যারা তাদের সাম্রাজ্য বা পুরনো সাম্রাজ্য ফিরে পেতে চায় তাদের তা করতে দেয়া হবে না। অর্থাৎ ইসরায়েল পুরোপুরি ভয় পাচ্ছে যে তুরস্ক আবার তার সেই পুরনো সাম্রাজ্য ফিরে পেতে পারে। এখন আমরা আরেকটি নতুন গ্রুপ বা জোট গঠিত হতে দেখছি, যা বিশেষভাবে তুরস্ক বিরোধী। অন্যদিকে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান, আপনার স্ক্রিনে যার বক্তব্য দেখছেন, প্রিন্স তুর্কি আল ফয়সাল, তিনি বলেছেন যে আমরা স্বপ্নেও ইসরায়েলের সঙ্গে নর্মালাইজেশন বা সম্পর্ক স্বাভাবিক করার কথা ভাবছি না। ইসরায়েল যদি কোনো উন্নতি বা ভালো কিছু চায়, তাহলে প্রথমে তাকে অন্য দেশগুলোর মতো একটি স্বাভাবিক দেশ হিসেবে থাকতে ও গড়ে উঠতে হবে এবং সব আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। এখন আপনারা হয়তো বলবেন, ভাই আপনি তো বলেছিলেন ইসরায়েলের সঙ্গে নর্মালাইজেশন হবে। আমি একতরফা খবর দিচ্ছি না, তিনি কিন্তু সাবেক গোয়েন্দা প্রধান, তার হাতে দেশের মূল ক্ষমতা নেই। খবর এখনও অনেক বাকি, কারণ আমরা জানি দেশের ক্ষমতা মূলত মোহাম্মদ বিন সালমানের হাতে। আর সৌদি আরবের জনগণ হয়তো প্রকাশ্যে বিরোধিতা করে না, কিন্তু বিন সালমান জানেন যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে নর্মালাইজেশন করে তাহলে জনগণ ফেটে পড়বে। ওদিকে এটাই প্রথমবার যখন ইরান ও আমেরিকা একসঙ্গে কোনো তৃতীয় দেশের জন্য সতর্কবার্তা জারি করেছে। সেই তৃতীয় দেশ হলো ইরাক। আমেরিকা ও ইরান অ্যালার্ট জারি করেছে যে ইসরায়েল ইরাকের উপরও হামলার প্রস্তুতি নিচ্ছে এবং যে কোনো সময় ইরাকের ভেতরে তথাকথিত সন্ত্রাসী ও বিভিন্ন গ্রুপকে লক্ষ্য করে হামলা চালাতে পারে। এবার ওয়েস্ট ব্যাংক থেকে গভীর রাতের যে ভিডিও এসেছে সেগুলো আপনাদের দেখাতে চাই। দেখুন, ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংক পুরোপুরি দখল হয়ে গেছে। এখন শুধু সেখানে পতাকা উড়িয়ে ঘোষণা দেওয়াই বাকি। গভীর রাতে অন্ধকারে ইসরায়েলি সেটলাররা ফিলিস্তিনিদের এলাকা ওয়েস্ট ব্যাংকে ঢুকে পড়ে। সেখানে আগুন জ্বালানো হয়েছে, মশাল জ্বালানো হয়েছে এবং ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী যেসব আচার অনুষ্ঠান হয় সেগুলো সব সেখানে পালন করা হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা তো দূরের কথা, ফিলিস্তিন রাষ্ট্রকে একেবারে গোড়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। এই যে 19টি নতুন সেটেলমেন্ট দেখে নিন, এতে সিল মেরে দেওয়া হয়েছে, অর্থাৎ স্ট্যাম্প পড়ে গেছে, অনুমোদন মিলেছে। ওয়েস্ট ব্যাংকের আরও 19টি জায়গা দখল করার জন্য ইসরায়েল সরকার অনুমোদন দিয়ে দিয়েছে। ওদিকে ব্রিটেন, যারা ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামছে, ব্রিটেনের পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করছে। মিডিয়ার মাধ্যমে ইসরায়েল সবকিছু নিয়ন্ত্রণ করছে। গুগল, চ্যাট জিপিটি, জেমিনাই সব কিছুকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। গদি মিডিয়ার কথা তো বলাই বাহুল্য, কিন্তু সত্য লুকিয়ে রাখা যায় না। ইসরায়েলের ভেতরে কি চলছে তা আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমি আপনাদের দেখাবো ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এখানে কারণটা একটু ভিন্ন। নেতানিয়াহুর বিরুদ্ধে যে বিক্ষোভগুলো চলছে সেগুলো তো চলছে, কিন্তু এই বিক্ষোভটা হচ্ছে অন্য কারণে। ইসরায়েলের অর্থোডক্স ইহুদি ও সাধারণ ইহুদিরা রাস্তায় বসে প্রতিবাদ করছে। তাদের বক্তব্য হলো, আমরা সেনাবাহিনীতে যোগ দিতে চাই না। নেতানিয়াহুর সরকার কেন জোর করে আমাদের সেনায় নিয়ে গিয়ে আমাদের হাতে নিরীহ মানুষদের রক্ত লাগাতে চায়? আমরা এ অন্যায় মেনে নেব না। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী একটি বড় তথ্য ফাঁস করেছেন। তুরস্ক সত্যি ইরানের সঙ্গে তাদের ভ্রাতৃত্ব রক্ষা করেছে। এ তথ্য দিচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী নিজে। তিনি বলেছেন, 12 দিনের যুদ্ধের সময় পিকেকে যোদ্ধারা বিশ্বাস করেছিল যে ইরানের সরকার পড়ে যাবে, দেশে অরাজকতা সৃষ্টি হবে। সে কারণে পিকেকে সীমান্ত দিয়ে ইরানের ভেতরে অস্ত্র সরবরাহ করছিল। তখন আমরা ইরানের সরকারকে গোয়েন্দা তথ্য শেয়ার করি। এরপর ইরান সফলভাবে সেই পিকেকে সন্ত্রাসীদের ঠেকিয়ে দেয়। অন্যদিকে গত 1-2 মাসে ইরান যা করেছে সেগুলো শুধু কাজ নয়, অন্যদের জন্য বড় কাণ্ড হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি স্যাটেলাইট ছবি দেখুন। অস্ত্র তৈরি করা, মিসাইল উৎক্ষেপণ করা বা পরীক্ষা করা সেগুলো তো দূরের কথা। এটা দেখুন, স্যাটেলাইট ইমেজ থেকে প্রকাশ পেয়েছে যে ইরান তাদের বিমান অর্থাৎ ফাইটার জেটগুলোর জন্য অত্যন্ত শক্তিশালী বোমা প্রতিরোধক শেল্টার তৈরি করেছে। মানে এমন শেল্টার যা বোমার আঘাতও ঠেকাতে সক্ষম। এবার ইরানের দিকের খেলাটা শুনুন, হাসি পেয়ে যাবে। ইরান যেন মিসাইল টেস্ট করেছে, তার ভিডিও সামনে এসেছে, একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে। কিন্তু যখন তোলপাড় শুরু হলো তখন ইরান বলল, না না, কে বলেছে?
আমরা কোনো মিসাইল টেস্ট করিনি, আমরা অবশ্যই কোনো মিসাইল পরীক্ষা করিনি। ওদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় পৌঁছেছেন। তুরস্ক চায় সিরিয়ার সঙ্গে ভালো সম্পর্ক, সিরিয়াও তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক চায়, কিন্তু এটা ইসরায়েলের পছন্দ নয়। জোলানির সরকার একেবারে দুর্বল। যারা একসময় বাশার আল আসাদকে গালাগালি করত, আজ তারা মুখ লুকিয়ে বেড়াচ্ছে। কেন? আসুন জোলানির আসল অবস্থান দেখি। গোলান হাইটস জোলানি কোনো লড়াই ছাড়াই সম্মানের সঙ্গে ইসরায়েলকে দিয়ে দিয়েছে। আরে প্রথম জোলানি সরকার যে সিরিয়ার মানচিত্র প্রকাশ করেছে, সেখানে গোলান হাইটসের অংশ কেটে ফেলা হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে গোলান হাইটস এখন ইসরায়েলের অংশ। কথা শেষ। আপনার পছন্দের জোলানি আনুষ্ঠানিকভাবে সিরিয়ার গোলান হাইটস ইসরায়েলকে হস্তান্তর করে দিয়েছে। ওদিকে সিরিয়ার যে সেনাবাহিনী জোলানির অধীনে, তারা ড্রোন ও অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। انت زعلان احنا نوصل لمرحله بنحاول ندمج كل طياره مع المسيره الارضيه صح مع الزاحف এদিকে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, যিনি ইসরায়েলি অবস্থান করছেন, তিনি জোলানিকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন জোলানির জন্য একমাত্র লাইফ লাইন, সবচেয়ে ভালো পথ হল ইসরায়েলের সঙ্গে চুক্তি করে নেওয়া। আর তিনি আরও বলেছেন ইসরায়েলের নাকি কোনো ইচ্ছেই নেই সিরিয়া দখল করার। ভাই, তুমি কি পুরো দুনিয়াকে বোকা ভাবছ? গোলান হাইটস এমনি এমনি দিয়ে দিলে? সিরিয়ার ভেতরে বহু এলাকায় ইসরায়েলি সেনা স্থায়ীভাবে মোতায়েন হয়ে গেছে, তারা দখল করে নিয়েছে, পতাকা ওড়াচ্ছে। আর ইনি বলছেন না, তারা নাকি দখল করতে চায় না, ইসরায়েল নাকি দখল করতে চায় না। ইসরায়েল চায় জোলানি নিজে থেকে সিরিয়ার এলাকা তাদের হাতে তুলে দিক। আরে ভাই, ইসরায়েল তো ইসরায়েলি। আমেরিকা নিজস্ব হেলিকপ্টার ও ফাইটার জেট লাগাতার সিরিয়ার ভেতরে ঢুকছে। ওদিকে আবার নতুন করে একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। দেখুন, অনেক ইহুদি আবার সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছে। আপনি তো নিজের মহল্লা ছেড়ে বের হন না, পাশের মহল্লায়ও যান না, আর ওরা অনায়াসে অন্যের দেশে ঢুকে যাচ্ছে। আর এটা দেখুন, ইহুদিরা অন্য দেশেও পৌঁছে যাচ্ছে। তারা যখন সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছিল, তখন ইসরায়েলি সেনারা জোর করে তাদের হাত পা ধরে গাড়িতে তুলে আবার ইসরায়েলে ফিরিয়ে নিয়ে গেছে। এদিকে বাশার আল আসাদের যোদ্ধারা, অর্থাৎ বাশার আসাদের সেনাবাহিনীর কিছু ইউনিট এখনও সিরিয়ার কিছু এলাকায় উপস্থিত রয়েছে। এর ফলে বাশার আল আসাদের বাহিনী ও জোলানির বাহিনীর মধ্যে কয়েকটি বিপজ্জনক এলাকায় ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সেই ঘটনায় আহতদের একটি দৃশ্য আমি অবশ্যই দেখাবো। আপনারা দেখেছেন, ইতিহাসে আরবরা অনেক সময় আগেই নিজেদের অধিকার ছেড়ে দিয়েছে। ইতিহাস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যুদ্ধের ময়দানে কিছু আরব লোক তাকে ছেড়ে পাহাড়ে পালিয়ে যেত, তাকে ধোঁকা দিত। এখন জোলানি যে নিজের এলাকা ইসরায়েলকে দিয়ে দিচ্ছে, তার সেনাবাহিনীকে সমর্থন করে বাশার আল আসাদের যোদ্ধাদের সঙ্গে লড়াই করার জন্য সিরিয়ার কিছু আরব গোত্র ও বেদুইন জনগোষ্ঠী, যাদের ট্রাইবাল বলা যায়, তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা জোলানির পক্ষে বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। ওদিকে এই বছরে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েল যে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটা গতকাল হয়েছে। ওয়েস্ট ব্যাংকে একটি 4 তলা বড় অ্যাপার্টমেন্ট ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে 100 জনেরও বেশি ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছে। গাজার এক বয়স্ক ব্যক্তি প্রকাশ করেছেন যে গত 2 বছরে তিনি একাই 18,000 ফিলিস্তিনিকে দাফন করেছেন। আল্লাহু আকবার। এদিকে তুরস্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও ঘোষণা করেছে যে ইসরায়েল ও গ্রিস আমেরিকার উপর চাপ দিচ্ছে, যাতে আমেরিকা তুরস্ককে F-35 ফাইটার জেট না দেয়। অন্যদিকে ইসরায়েল আমেরিকার উপর চাপ দিচ্ছে গাজা পুনর্গঠনের যে প্রক্রিয়া, সেটি বিলম্বিত করার জন্য, যাতে গাজা আবার গড়ে উঠতে না পারে। পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, কথা এখন পুরো দুনিয়া জানে ও বুঝে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।